মহাযুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। একদিকে ইরানের উপর লাগাতার হামলা, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে অন্তত আগামী 4 সপ্তাহ এই হামলা চলবে, হামলার পরিমাণ আরো বাড়বে। উল্টো দিকে দেখা যাচ্ছে যে ইরান রিটেলিয়েট করছে, অর্থাৎ প্রত্যাঘাত, ইরানের প্রত্যাঘাত বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি রয়েছে। যেমন দেখুন F-15A মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করা হচ্ছে। এই ছবি দেখছেন কুয়েতের। কুয়েত প্রতিরক্ষা মন্ত্রকের দাবি একাধিক মার্কিন বিমান ধ্বংস হয়ে গিয়েছে। শুধু একটি নয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইরানের, তারা মার্কিন যুদ্ধ বিমানের F-15 ধ্বংস করেছে একাধিক। আর একটা ছবি দেখাবো আপনাদের। هذا المسير يا الربع. شوف انزلوا هذول. بوليس يس 1 minute 1 minute. لا شبه الدبه 1 minute 1 minute. পাইলটরা ইজেক্ট করে কোনো মতে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন, বাঁচতে পেরেছেন। সৌদি আরব, এবার একবার সৌদি আরবের ছবি দেখব। সৌদি আরামকো রিফাইনারিকে লক্ষ্য করে মিসাইল হামলা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সংশোধনাগার ইরানের টার্গেটে। সৌদি আরামকো রিফাইনারি রাস্তানুরা, সৌদি আরবের রাস্তানুরা। দুবাইতে যারা রয়েছেন কিভাবে রয়েছেন, ভারতীয়রা যারা যেখানে রয়েছেন, জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন বাড়ি থেকে না বেরোন এবং পরিস্থিতি পুরোপুরি যখন নিয়ন্ত্রণ আসবে তখনই যাতে তারা বেরোন। দুবাইয়ের কি অবস্থা? লাগাতার হামলা চলছে দুবাইয়েও। সেখান থেকে আমার সঙ্গে বাঙালি গবেষক অভ্র রায় রয়েছেন, তিনি গবেষণার কাজ করছেন সেখানে। অভ্রর সঙ্গে একবার কথা বলে বোঝার চেষ্টা করি। অভ্র, কি অবস্থা দুবাইয়ের এখন? হাই, নমস্কার সবাইকে। নমস্কার। দুবাইয়ের অবস্থা শনিবার দিন সত্যি খুব খারাপ ছিল, তবে আজকে যা বুঝতে পারছি যে কালকে আমাদের কাছে মেসেজ এসছে একটা গভর্নমেন্টের তরফ থেকে যে এখন আপাতত সবকিছু নিরাপদ এবং বেরোনো যাবে, রাস্তাঘাটে বেরোনো যাবে। তো আমি এখন বেরিয়েছি একটু বাজারের সন্ধানে, কারণ এখন এখানে অনলাইন বাজার পাওয়া যাচ্ছে না, চট করে অনলাইন কিছু অর্ডার করতে পারছি না। তো আমার নিয়ারেস্ট যে সুপার মার্কেট আছে সেদিকে হাঁটা দিচ্ছি। রাস্তাঘাট অপেক্ষাকৃত খালি, কিন্তু এটা যে শুধু এই কারণে তা নয়, কারণ হতে পারে যে এখন তো রমজান মাস চলছে, এই সময়টা একটু খালি থাকে। অফকোর্স এই কারণে, এই যুদ্ধের কারণে তো খানিকটা বটেই, তবে দেখি এখনো পর্যন্ত খুব কমই লোক দেখা যাচ্ছে। এনিওয়ে, অভ্র, এই যে সময় প্রথম টেনশনটা শুরু হলো, অর্থাৎ শনিবারের কথা যদি আমি বলি, সেই সময় আপনাদের মানে আপনি বা আপনার সঙ্গে ওখানে যাদের সঙ্গে আপনার কথা হচ্ছিল, আপনাদের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করবো, কারণ এটা বিদেশ বিভূয়ে এমন একটা পরিস্থিতি যা খুশি হতে পারতো। হ্যাঁ, মানে শুরুর দিকে মানে দেখুন, আমরা যখনই এখানে ইউএইতে এসেছি সবাই, আমরা এই একটা ধারণা নিয়ে এসেছি যে আমরা একটা বিশ্বের সব থেকে সেফ একটা জায়গায় এসেছি, এবং উইচ ইজ ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। মানে এখানে পৃথিবীর মানে যে কোনো প্রাণী, যে কোনো মানুষ নিজের বাড়ি বলে মনে করতে পারেন, এবং এখানে কোনো সেফটি নিয়ে কোনো ইস্যু নেই। এবং যেহেতু রাজনৈতিকভাবে এবং জিওপলিটিক্যালিও ইউএই খুব একটা সেফ জায়গায় আছে, সেই কারণে এখানে আশেপাশে তাদের অ্যাডভার্সারি, শত্রু বলতে বা বিরোধী বলতে তেমন কেউ নেই, এক্সেপ্ট ফর ইরান, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই কারণে শুরুর দিকে তো একটুখানি আমরা ঘাবড়ে গেছিলাম, কারণ এখানে যে মিসাইল পড়বে এবং মিসাইল অ্যাটাক হবে, পড়েছে খুব কম, সত্যি কথা বলতে। এরকম না যেখানে মিসাইল পড়েছে। মানে আমার গভর্নমেন্টের নিউজ অনুযায়ী এখানে 200-র বেশি ব্যালিস্টিক মিসাইলস, স্কাড মিসাইলস এবং 500-র বেশি ড্রোন এখানে লঞ্চ করা হয়েছে। তার মধ্যে অধিকাংশই তারা আটকে দিতে পেরেছে, কিন্তু মানে হয়তো খুচরো খাচরা 3-4টে এদিক ওদিক পড়েছে। ম্যাক্সিমাম এখানে যে ড্যামেজটা হয়েছে সেটা হচ্ছে ডেব্রি থেকে, মানে যে ভগ্নাংশ ওপর থেকে এসে পড়েছে, সেইখান থেকেই মেন ড্যামেজটা হয়েছে। তো শুরুর দিকে একটু ভয় তো পেয়েছিলামই, কিন্তু তারপর খানিকটা সয়েই গেছে। এবং এদের এয়ার ডিফেন্স এত স্ট্রং, এবং মানে আমরা কয়েকদিন ধরে যা দেখছি, এত স্ট্রং এয়ার ডিফেন্স এখানকার, যে যে আকাশেই আর জিনিসপত্র উড়িয়ে দিচ্ছে, 100 কিলোমিটার উঁচুতে উড়িয়ে দিচ্ছে। থার্ড বলে একটা সিস্টেম আছে, থার্মাল টার্মিনাল হিট সেন্স করে। তো এখন আপাতত ঠিক আছে। আজকেও আমরা ওয়ার্ক ফ্রম হোমেই আছি। তো কালকে অবধি আমাদের অফিস বন্ধ আছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অফিস, ওখানে টার্গেট করা হচ্ছে বলে।
বাট এই মুহূর্তে তেমন কিছু বুঝতে পারছি না। লোকে ডেলিভারিও করছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিছু লোকজন। সরকার থেকে কোনো রকম কোনো নির্দেশিকা, কোনো অ্যাডভাইজারি আপনাদের জন্য বা আপনাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে? আপনারা কেমন আছেন, যারা বিদেশ থেকে গেছেন বা ধরুন ভারত থেকে গিয়েছেন তাদের জন্য? এখানে সরকার যে কোনো রকম আপৎকালীন ক্ষেত্রে, যেমন আপনারা জানবেন হয়তো 2024 এখানে বন্যা হয়েছিল, প্রচন্ড জল জমেছিল, 3 দিন 4 দিন টানা বৃষ্টি পড়েছিল। সেই সময়ও এখানকার মোবাইলেই একটা অ্যালার্ট পাঠায় এবং সেটা একটা বিভিন্ন রকম একটা আওয়াজে আসে, মানে অ্যালার্টের সাউন্ডটা এমনই আসে যে ওটা বোঝা যায় যে গভর্নমেন্টের তরফ থেকেই আসছে, এবং ফোনের ওপরে নোটিফিকেশনের মতো ওটা পপ আপ করে। তো সেই রকম, সেই কারণে আমরা অভ্যস্ত এই ধরনের মেসেজ পেতে। সেই রকম মেসেজই থ্রু আউট পেয়ে গেছি। কখনো বলেছে যে জানলার থেকে দূরে থাকতে, কখনো বলেছে যে বাইরে না বেরোতে, কখনো বলেছে যে এখন সেফ আছে, এখন বেরোনো যায়। তো আমরা বিভিন্ন রকম মেসেজ পড়েছি আর সেই অনুযায়ী কাজ করেছি। ভারত সরকার এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে? কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা বা আপনারা ফিরতে চাইছেন কিনা কেউ? আমার সঙ্গে তো যোগাযোগ করেনি পার্সোনালি, তবে আমি কোনো নোটিফিকেশনও দেখিনি। তবে ওদের ওয়েবসাইটে আমি কিছু বা সোশ্যাল মিডিয়াতে, মোস্ট প্রবলি এই মুহূর্তে মনে পড়ছে না কোথায় দেখেছি, তবে কোথাও একটা দেখেছি যদি কোনো প্রবলেমে পড়ে এখানে ভারতবাসী, তারা যোগাযোগ করতে পারে। এই পর্যন্তই দেখেছি, এখানে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করা হয়েছে বলে আমি শুনিও নি কাউকে। আপনার বাড়ির লোকজন তো নিশ্চয়ই টেনশনে রয়েছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত, কিভাবে আশ্বস্ত করছেন তাদের? বাড়ির, সত্যি কথা বলতে অন্যভাবে নেবেন না, বাড়ির লোকজন বেশি টেনশন করছে ইন্ডিয়ান মিডিয়া দেখে। Right. আমি আপনাদের নিউজ চ্যানেলের কথা পার্টিকুলারলি বলছি না, কিন্তু সমস্ত নিউজ চ্যানেলে যেভাবে আর কি খবরগুলোকে দেখানো হচ্ছে যে বুর্জ খলিফা খালি করে দেওয়া হচ্ছে, তারপর এখানে এটা হিট হয়েছে, ওটা হিট হয়েছে। সত্যি কথা বলতে যে সময় আমরা খবর দেখছি যে বুর্জ খলিফা ইভ্যাকুয়েট করা হয়েছে, ওখানে ড্রোন হিট হয়েছে, সেই সময় আমার আরেক বন্ধু তার 100 তলায় বসে পার্টি করছে, সেই ছবি আসছে। সো মানে এটা যে কতটা বেগ সেটা আমরা বুঝতে পারছি। তো দেশের লোকদেরকে একটাই কথা বলবো, যাদের পরিবার স্বজনরা এখানে আছেন, ইন্ডিয়ান মিডিয়া নিউজ চেক করবেন না। যদি যে দেশের নিউজ, যে দেশের সরকারি নিউজ, সেই সরকারি নিউজই চেক করবেন, তাদের সাথে কথা বলুন, এবং তাহলে হয়তো অনেকটা সঠিক খবর পাবেন। আসলে আমাদের নিউজ সোর্স বেশিরভাগটাই যা মার্কিন দুনিয়া দেখাচ্ছে, অর্থাৎ আমেরিকান নিউজ চ্যানেল বা আমেরিকান মিডিয়া যেভাবে দেখাচ্ছে, যেভাবে প্রজেক্ট করছে, তার ম্যাক্সিমাম ফিডটাই আমরা পাচ্ছি। সুতরাং কোথাও তো একটা সমস্যা হতেই পারে, এত দূর থেকে, খুব স্বাভাবিক। আপনি একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছেন, আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বাড়ির মানুষকে কি বলছেন আপনি? বাড়ির মানুষ বলতে মাকে যা বলার বলেছি, মাই সবচেয়ে বেশি টেনশন করেন। আমার ওয়াইফ তো এখানেই আছে আমার সাথে, তো তার বাড়ির লোকদেরকেও যা বলার বলা হয়েছে। এবং চারিদিকের অবস্থা দেখলে, আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাই, আপনি চারিদিকে যদি অবস্থাটা Please. দেখেন তাহলে বুঝতে পারবেন যে দের ইজ নাথিং টু ফিয়ার অ্যাবাউট। এখানে যদিও বেশিক্ষণ ক্যামেরা ঘোরানোর অ্যালাউড নয়, বাট আই উইল স্টিল ট্রাই। সো এই হচ্ছে আমার বাড়ির রাস্তা, এটা আমার পাড়া বলতে পারেন। এই জায়গাটা কোথায় পার্টিকুলার দুবাইয়ের? এটা হচ্ছে ডিসকভারি গার্ডেন্স। আর এই যে বড় বিল্ডিং গুলো দেখছেন, এগুলো এখানে একটা ডেব্রি ভেঙে পড়েছিল ফেয়ারমন্ট হোটেলে, ওদিকে পাম জুমেরা, আমি যে দিকটা দেখাচ্ছিলাম, এই সাইডটা পুরোটা পাম জুমেরা, এই যে উঁচু বিল্ডিং গুলো দেখছে। আচ্ছা, এখানে রাস্তাঘাটে লোকজন চলছে, এখন গাড়ি চলছে, সবকিছুই হচ্ছে। তো এগুলোই দেখাচ্ছি আর কি। আর তার থেকে যতটা শান্তি পায়, মায়েরা কি আর শান্তি পান? কিন্তু থ্যাংক ইউ অভ্র, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। একেবারে গ্রাউন্ড সিচুয়েশনটা অন্তত আপনার মাধ্যমে বুঝতে পারলাম বা কিছুটা হলেও দেখতে পেলাম। ধন্যবাদ। অভ্র ছিলেন আমাদের সঙ্গে, উনি গবেষণা করছেন, দুবাইতে আছেন। কিন্তু কোথাও একটা জিও পলিটিক্যাল সিচুয়েশন মধ্যপ্রাচ্যের পুরোপুরি এদিক ওদিক হয়ে গেছে। যা পরিস্থিতি, যার প্রত্যক্ষ প্রভাব, পরোক্ষ প্রভাব বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছে। কি অবস্থা এই মুহূর্তে, যদি প্রত্যক্ষ প্রভাবের কথা বলতে চাই আমরা, কি প্রভাব পড়ছে, কোথায় পড়ছে, কতটা পড়ছে, বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার রয়েছেন। দিদি, আপনার সঙ্গে সকালেও কথা হচ্ছিল। যদি প্রত্যক্ষ প্রভাবের কথা বলি আমরা, এখন যে পরিস্থিতি, তাতে একদিকে আমেরিকা, ইসরায়েল, আরেকদিকে ইরান, এবং খুব স্বাভাবিকভাবেই বিশ্ব আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। কি অবস্থা, প্রত্যক্ষ প্রভাব কিভাবে দেখছেন আপনি? প্রত্যক্ষ প্রভাব, প্রথম যে বিষয়টা আমার মনে আসছে সেটা হলো, যেহেতু পশ্চিম এশিয়ার এই অঞ্চলগুলো আন্তর্জাতিক যাতায়াতের একটা প্রধান হাব,
ফলে প্রচুর মানুষ মধ্যপথে আটকে রয়েছে, অনেকে ঢুকতে পারছে না, অনেক জায়গায় এয়ার স্পেসগুলো বন্ধ আছে। ফলে একটা অসম্ভব কি বলবো অরাজকতা যাতায়াত ব্যবস্থার মধ্যে হয়েছে এবং অনিশ্চিত তার সুরক্ষার জন্য এবং কবে গিয়ে পৌঁছাবে এবং তার পরবর্তী কাজগুলো কিভাবে হবে। বেশ কিছু দেশ সেই সম্পর্কে কিছু নির্দেশিকা জারি করেছে, কিন্তু সব দেশ কিন্তু এখনো সেভাবে করেনি। ফলে এই মুহূর্তে যারা রয়েছেন রাস্তায় তারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন। সংগীতা প্লিজ আমার সঙ্গে দিদি একটু থাকবেন সঙ্গে। অভ্র আমার সঙ্গে ছিলেন, অভ্র গবেষণার কাজ করছেন দুবাইতে, তো অভ্রর সঙ্গে এখনো কিছু কথা বাকি রয়ে গেছে। অভ্র বোধহয় আমাকে কিছু বলতে চাইছিলেন, তখন জাস্ট লাইনটা কাট হয়ে গেল। অভ্র আপনি কিছু বলতে চাইছিলেন, কোনো বার্তা, কোনো মেসেজ? আমি শুধু একটাই বার্তা দিতে চাই দেশের মানুষ হোক বিশ্বের মানুষের জন্য, যে এইখানে গ্রাউন্ড লেভেলের কথা যেটা আপনি বললেন, এইখানে গ্রাউন্ড লেভেলে পুলিশ এবং ডেলিভারির লোকেরা যারা ডেলিভারি দিচ্ছেন এবং যারা ফার্স্ট রেসপন্ডার যারা আছেন, ফায়ার ব্রিগেডের যেসব লোকেরা, তারা যে এরকম এফিসিয়েন্সিতে কাজ করছেন, আমি এরকম এফিসিয়েন্সি আমাদের দেশেও দেখি। এবং এদের জন্য আমি একটা স্পেশাল মেনশন করতে চাই যে বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন। দেখুন এখানকার নিজেদের লোক 10%, বাকি সব বিভিন্ন দেশ থেকে এসছে। তারা আসার পরে জাতি, ধর্ম, দেশ সবকিছু ভুলে যেভাবে তারা একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়ছেন এবং তারা যেভাবে গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, সেটা আমার মনে হয় একটা স্পেশাল মেনশন দরকার। এই স্পিরিটটার জন্যই দুবাই এই দুবাইয়ের তেলের টাকা এত বেশি নেই বাকিদের মতো, বাট এই স্পিরিটটার জন্যই দুবাই বা ইউএই তাদের মতো। রাইট, থ্যাংক ইউ অভ্র। সঙ্গমিত্রা দি আছেন আমার সঙ্গে। সঙ্গমিত্রা দি, দুবাই থেকে অভ্র আমাদের বলছিলেন যে একটা স্পিরিট কাজ করে, বিভিন্ন দেশের মানুষ দুবাইতে রয়েছে, একটা স্পিরিট কাজ করছে, তার জন্যই হয়তো তারা ভালো আছেন, হাতে হাত রেখে রয়েছেন, বেঁধে আছেন, যাতে কোনো রকম এই সংঘাত কোনো রকম তাদের উপর আঁচ পড়তে না পারে। কিন্তু আঁচ তো পড়ছে। দিদি যদি ভারতের কথা বলি, ভারতের উপর কতটা প্রভাব, কিভাবে প্রভাব পড়ছে? আজকে ভারত সরকারের গত কয়েকদিনের মধ্যে সেভাবে কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। আজকে কানাডার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর যৌথ যে বিবৃতি যখন চলছিল, সেই সম্পর্কে সরাসরি না হলেও আমরা একটি মন্তব্য পাই, যে মন্তব্য থেকে আমরা বুঝতে পারি যে খোমেনির হত্যার ক্ষেত্রে সরাসরি বক্তব্য সরকার রাখেনি আমাদের সরকার, কিন্তু উভয় পক্ষকে তারা সংযত যাতে হয় এবং তারা যাতে কথাবার্তা বা আলাপচারিতা থ্রু ডায়ালগ একটা সিদ্ধান্তে এসে পৌঁছক, সেটা আমাদের কাছে অত্যন্ত কাম্য। যদিও প্রচুর দেশের মানুষ, সাধারণ মানুষ মনে করে যে 1945 উত্তর যে আন্তর্জাতিক ব্যবস্থার সার্বভৌমত্বের ধারণাকে ভিত্তি করে রাষ্ট্রগুলোর পরিচিতি, সেই অধিকার খর্ব করা হলো, সেই অধিকারের প্রতি আঘাত আনা হলো যেভাবে খোমেনিকে হত্যা করা হয়েছে। এবং এই ভারতের ক্ষেত্রে প্রধান যেটা বিষয় সেটা হলো আমাদের অপরিশোধিত যে তেল, এবং সেই তেল এবং গ্যাস, তেল তো তাও কি বলে মজুত করা যায়, গ্যাস তো আর মজুত করা যায় না। ফলে এই যে হোমরুজ যে প্রণালী, সেই প্রণালীটি এই মুহূর্তে তো আটকে রাখা আছে, ফলে সেখানে তো একটা ভয়ঙ্কর গন্ডগোলও চলছে এবং একটা বড় প্রভাব পড়বে। সংগীতা দি ধন্যবাদ। সংগীতা সরকার, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমার সঙ্গে ছিলেন। ব্রেকিং নিউজ, ভবানীপুরেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে 2026 বিধানসভা ভোটে প্রার্থী এবং চ্যালেঞ্জ করছেন তিনি এক ভোটে হলেও জিতবেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই ভবানীপুরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে, ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে প্রায় 44,000 নাম বাদ গিয়েছে, সেখানে তার এই এক ভোটে হলেও জেতার চ্যালেঞ্জ নিয়ে ভবানীপুর থেকে প্রার্থী হওয়া কতটা তাৎপর্যপূর্ণ? অথচ তার আগে তোমাকে আমি বলবো, ঠিক 5 বছর আগে যদি আমরা ফিরে যাই, মনে করো 18 জানুয়ারি 2021 বেখালির সভা, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে তিনি নন্দীগ্রাম থেকে লড়াই করছেন।
এবং তারপরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আমরা দেখেছিলাম যে 2021-এর বিধানসভা নির্বাচন ঘিরে যে যতটা উত্তাপ ছিল সেই উত্তাপ ভবানীপুর নন্দীগ্রাম উভয় জায়গাতেই ছিল হচ্ছে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। এবারে অনেকটাই বিধানসভা নির্বাচনের যেগুলোকে বলা হচ্ছে পাওয়ার সেন্টার, অনেকেই বলছেন যে পাওয়ার সেন্টার বদলে ভবানীপুরে রয়েছে। তার কারণ হচ্ছে ভবানীপুরকে কেন্দ্র করে প্রধান বিরোধী রাজনৈতিক দল এই রাজ্যে দাঁড়িয়ে তারা লাগাতার নানা কর্মসূচি নিচ্ছে, নানা কথা বলে চলেছে, এমনকি বিরোধী দলের নেতা তিনিও যে বিভিন্ন কর্মসূচি সারছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই ঘোষণা করে দেওয়া যে তিনি ভবানীপুর থেকেই তিনি দাঁড়াবেন, ভবানীপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এক ভোট হলেও তিনি ভবানীপুর থেকে তিনি জিতে মানুষের পাশে সেখানে থাকবেন। গত কয়েকদিন ধরে ভবানীপুর নিয়ে যে কারণে চর্চা হয়েছে তার মধ্যে অবশ্যই এসআইআর এর ইস্যু রয়েছে। ভবানীপুর নিয়ে চর্চাতে গত দুদিন ধরে হয়েছে যে সেখানে প্রায় সংখ্যক নাম বাদ দেওয়া হচ্ছে এবং আজকে উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে ভবানীপুরের মতো একটি কেন্দ্র যেখানে স্বল্প সংখ্যক ভোটার, ছোট একটি কেন্দ্র, সেখানেও যদি এইভাবে নাম বাদ দেওয়া হয় তাহলে এর পেছনে আসলে কি ধরনের রহস্য রয়েছে, কি ধরনের যৌক্তিকতা রয়েছে সেই প্রশ্নটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারই রেস ধরে তারই উদাহরণ দিয়ে দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে তিনি ভবানীপুর থেকে প্রার্থী এবং এক ভোট হলেও তিনি ভবানীপুর থেকে জিতে আসবেন। ধন্যবাদ আবির। हमारा भवानीपुर एक छोटा केंद्र, only 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000 and this time because of logistical discrepancies 14,000 and also for 2,000 you deleted. In my constituency I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote.